তৌহিদি জনতা ব্যানারে এবার ঠাকুরগাঁওয়ে বাউলদের উপর হামলা, পাবনায় আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন। নির্বাচন ঘিরে 64 জেলায় এসপি পদায়নের প্রজ্ঞাপন, ওসিদের নিয়োগ হবে লটারিতে। ভোটের প্রস্তুতি নিয়ে বিজিবির মহড়া দেখলেন সিইসি। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করতে কারে করে দিব, লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা সে করছে। আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। অনেক কষ্টে জিনিস করছিলাম, সব শেষ। আমার ফ্যামিলি সহ বর্তমানে আমার 20 জন লোক আমি প্যাকেট পেয়েছি। অজানা ভবিষ্যতের শঙ্কায় করাইল বস্তিবাসী, ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা কামনা। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচল পিজি হাসপাতাল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। ঠাকুরগাঁওয়ে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় বাউলদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁও সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জেলা জজ আদালত চত্বরে এই হামলার ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তায় বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোর্ট চত্বরে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে তৌহিদি জনতা পরিচয় সেখানে হামলা চালানো হয়, বেধড়ক পেটানো হয় বাউল শিল্পীদের। পরে মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে তৌহিদি জনতা। তারা বলেন, ধর্ম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে হামলার ঘটনায় বাউল শিল্পীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশের ঘাঁটি, মুসলমানের ঘাঁটি, ঘাঁটির মধ্যে নাস্তিক বাউল শিল্পীদের ভাই হবে না ইনশাআল্লাহ। দেশব্যাপী বাউল সাধকদের উপর হামলার প্রতিবাদ ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশজুড়ে বাউলদের উপর হামলা নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিও জানান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় পুলিশ প্রশাসন কি বলছে? হ্যাঁ, আসলে বিষয়টি খুবই দুঃখজনক এবং প্রকাশ্যে এভাবে বাউলদের উপর আক্রমণ করা, সেটি আসলে শহর জুড়ে অনেকেই নিন্দা প্রকাশ করেছেন। এবং সেই সাথে কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব যিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে এইভাবে বাউল শিল্পীদের উপর আক্রমণের ঘটনা আসলে তিনি কি চোখে দেখছেন। তিনি কিন্তু নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বাউলদের উপর এইভাবে আক্রমণ করা আসলেই নিন্দনীয় অপরাধ। এটি চলতে থাকলে আরও বিস্তর, এটির যদি এখনই যদি প্রতিবাদ না করা হয় তাহলে কিন্তু আসলে এটি ভয়াবহ রূপ ধারণ করবে। আর আমি এখন যেই স্থানে রয়েছি এইখানেই কিন্তু আসলে কিছুক্ষণ আগে বাউল শিল্পীরা প্রতিবাদ জানাতে যাওয়ার আগে তারা প্রস্তুতি গ্রহণ করছিল। সেই সময়ে আসলে কিছু সংখ্যক তৌহিদি জনতার ব্যানারে লাঠিসোঁটা নিয়ে তাদের উপর আক্রমণ চালানো হয়। তো আমি বাউল শিল্পীদের যিনি সমন্বয়ক তার সঙ্গে একটু কথা বলবো। আসলে কিভাবে এই যে ঘটনাটাই ঘটলো আপনাদের সামনে, আপনারা কি চোখে দেখছেন এটি? আচ্ছা, আসলে আজকে সারা দেশে বাউলদের উপরে যে নির্যাতন এবং আবুল সরকারকে যে মামলা দেওয়া হয়েছে তারই প্রতিবাদে বাউলরা আজকে সংগঠিত হচ্ছিল একটা নিরাপদ জায়গায়। এই যে কোর্ট চত্বরে তারা সংগঠিত হচ্ছিল, তাদেরকে আসলে একদল উচ্ছৃঙ্খল উগ্রবাদী তারা লাঠিসোঁটা নিয়ে তাদেরকে খুঁজে বেড়ানোর পরে এক পর্যায়ে চায়ের দোকানে তারা প্রস্তুতি নিচ্ছিল যে একটি প্রতিবাদ সমাবেশ করবে, কিন্তু তাদেরকে একবারে নির্মমভাবে মারপিট করা হয়
আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হ্যাঁ, আপনারা শুনলেন যে আসলে বাউল শিল্পীদের যিনি সমন্বয়ক তিনি নিন্দা জানিয়েছেন এবং বিএনপি মহাসচিবও কিন্তু এটি নিন্দা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। 3 ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 64 জেলার মধ্যে 18টিতে নতুন এসপি, বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। পুলিশ সুপারদের মতো ওসিদেরও লটারির মাধ্যমে শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম। উপদেষ্টা বলেন, সার নিয়ে নীতিমালা হচ্ছে, সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোনো সুযোগ থাকবে না। গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলে আশ্বাস দেন তিনি। পেঁয়াজ সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নতুন পেঁয়াজ আসছে, দাম বাড়ার আর সম্ভাবনা নেই। জানান, ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থে আমদানির অনুমতি দেওয়া হয়নি। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি, এই ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওই রকম করছি, কারে করে দিব। 64 থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেড়ে পড়ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে বিজিবি নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংস্থাটির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। তিনি বলেন, ভোট কেন্দ্রগুলো রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি। আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। ঝুঁকিপূর্ণ একটা ফোকাস তো থাকবেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। করাইল বস্তিতে আগুনে গৃহহীন প্রায় 1,500 পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণ এলেও সকাল থেকে আবাসস্থলে ফিরতে শুরু করে পরিবারগুলো। যদিও ঘর বলতে অবশিষ্ট নেই কিছুই, শুধু সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ। খাবার পানীয় সংকটে বিভিন্ন সংস্থা পাশে দাঁড়ালেও ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান তারা। ভোরের আলো ফুটতেই দৃশ্যপটে হাজির আগুনে পোড়া কঙ্কালসার করাইল বস্তি। ধ্বংসস্তূপে পরিণত আবাসস্থলে ফিরতে শুরু করেন বাসিন্দারা। দীর্ঘ 4 বছর ধরে করাইলেই চা দোকান করে সংসার চলছিল মাইনুদ্দিনের, কিন্তু অগ্নিঝড়ে সবকিছুই যেন ওলটপালট হয়ে গেছে তার। এখন পথে বসার উপক্রম। মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকার মালামাল ছিল দোকানে আর বাসা বাড়ি মিলে এসে। এরপরে যাবতীয় কাপড় চোপড় ছিলই। এখন আমি কিছুই বাইর করতেই নাই। কালকের থেকে এই পর্যন্ত এই পোশাকেই আছি। এখনো পর্যন্ত নাস্তা পানি ঠিক মতো হয় নাই। মাইনুদ্দিনের পাশের বাসায় থাকতেন খাদিজা বেগম। বসতঘর আর মূল্যবান জিনিসপত্র সবকিছু হারিয়ে নিঃস্ব তিনিও। কিন্তু সরকারি সাহায্য না পাওয়ায় ক্ষোভ জানান তিনি। দেখ
কিন্তু আমরা উত্তম একটা জামা কাপড় একটা হান্ডি ফাইলা নয় একটা কিছু আমরা অসহযোগিতা হারাম পাই না এ খাতা বালি সারা রয়েছি ওই বাসা দিয়েছি 3টা আং বাসায় এনে একটা হারামও দেন। মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পথে বসে গেছেন প্রায় ১,৫০০ পরিবার। খোলা আকাশের নিচে রাত কাটালেও দিনের আলোয় পড়েছেন খাবার, শীতবস্ত্র সহ বিভিন্ন সংকটে। যদিও বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার পক্ষ থেকে দেয়া হচ্ছে খাবার ও পানীয়, কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার ঘরের জিনিসপাতি যা কিছু আছে সব শেষ। খাওয়ার কে গলা দিয়ে নামে এই পরিস্থিতির ভিতরে যে খারাপ পরিস্থিতিটা হলো, অনেক বিপদ আছে, অনেক কষ্টে জিনিস করছিলাম, সব শেষ। কালকে একটা শীত গেছে, কম্বল নাই, কিছু না, একটা বালিশ নাই, কম্বল নাই, এইসব আমরা অনেক কষ্টে আছি। আমার ফ্যামিলি সহ বর্তমানে আমার 20 জন লোক আমি প্যাকেট পেয়েছি। বিভিন্ন মানুষ দেখলাম, ঘুরে ঘুরে জিজ্ঞেস করলাম, তারা রাত থেকে এখনো অনাহারে আছে, তারা কিছু খেতে পারেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের ছোটখাটো সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বস্তিবাসীর সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সকালে বড় ধরনের আগুনের ঘটনা থেকে রক্ষা পেয়েছে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, পিজি হাসপাতাল। হাসপাতালের এ ব্লকের ৩য় তলায় আগুন লাগে। বেলা ১১টা ১৪ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩২ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুট ওভারব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে পড়ল নেত্রকোনার মদনে অন্তত ২৫টি কাপড়ের দোকান। সকালে পৌর শহরের মহিউদ্দিন মার্কেটে কাপড় পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আশপাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে দোকান মালিক, কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ২৫টি দোকান ও ভেতরে থাকা মালামাল। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসনের। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণের কারণে সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন নানা রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানান, তিনি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। নিয়মিত নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান। চৌর্যবৃত্তি প্রবণতা ছিল বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। এসব মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। দেশের এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে আশা করেন রিজভী। বলেন, নানা রোগ, শোক, নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন। কৃত্রিমভাবে শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে, কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে। সে কারণেই জনগণ জাতির নেতৃত্বে খালেদা জিয়াকে দেখতে চায়। অগ্রণী ব্যাংকের ভোল্টে ৮৩২ ভরি সোনা, শেখ হাসিনা ২টি ভোল্টে। কত বড় চোর হতে পারে সে? ও পালাবে না কেন? ও তো যাবে যে চোর। দেশনেত্রী বেগম জিয়া তিনি তো পালাননি। বিগত দিনে দেশে লুটপাটের মহোৎসব চলেছে। দলীয় বিবেচনায় ব্যাংক বীমা দেয়া হলে সেই অর্থনীতিটিকে
থাকতে পারে না। এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, 20-এর অধিক বীমা কোম্পানি টাকা দিতে পারছে না, অথচ গ্রাহক তার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার জন্য বীমা করে। দুর্নীতি লুটপাটের কারণে বীমার টাকা ফেরত না পেয়ে পরিবারগুলোর অবস্থা দুর্বিষহ। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতা এলে বীমা ও ব্যাংক খাতে লুটপাট চলতে দেয়া হবে না, আনা হবে বড় ধরনের সংস্কার। আমির খসরু বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছে আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে। একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে। ক্ষমতায় আসার আগে রাজনৈতিক দলগুলোকে তাদের নারী পলিসি নিয়ে জবাবদিহিতার আওতায় আসতে হবে, এই মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে রাজধানীর একটি হোটেলে জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে MJF আয়োজিত জাতীয় সংলাপে এই মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, রাজনৈতিক দলগুলোর আলাদা নারী শাখা থাকায় নারীরা কখনোই মূল ধারায় আসতে পারেন না। অনুষ্ঠানে CPDর সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক ইশতেহারে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কি কি থাকতে হবে তা উল্লেখ থাকতে হবে। জানানো হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে রিফর্ম ট্র্যাকার অ্যাপ তৈরি হচ্ছে। এতে সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হচ্ছে কিনা বা কোন পর্যায়ে আছে সেটা নাগরিকরা সরাসরি জানতে পারবেন। আমরা দুজন নারী আমরা দেশের প্রধানমন্ত্রী বানাই পরিবর্তনগুলো এটার সাথে বলবেন। আমাকে আমাদের রাজনৈতিক দলগুলোকে আসলেও জবাবদিহিতার আওতায় আসতে হবে। ক্ষমতার আগে তাদেরকে বলতে হবে তারা তাদের নারী পলিসিটা কি। নির্বাচনী ইস্তাহারে নারীদের সম্বন্ধে কি থাকবে? আমরা যদি একত্রিত হয়ে যদি নারীদের পক্ষে একটা যদি ঘোষণা এবং ইত্যাদি প্রত্যেকটাতে ঢুকাতে পারি প্রত্যেক প্রধান দলে, তাহলে আগামী সরকারের কাছে আমরা চাপ দিতে পারবো এইগুলোকে কেন আপনি দাবি পূরণ করবেন না। চানখারপুরে 6 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা করেছেন আসামি পক্ষ। বৃহস্পতিবারও জেরা করা হবে তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চারখানপুল মামলার জেরা অনুষ্ঠিত হয়। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন 24 জন। তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি 8 জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক রয়েছেন, আর গ্রেপ্তার আছেন কনস্টেবল সুজন সহ 4 জন। অপরদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ মোট 7 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হবে 2রা ডিসেম্বর। এই মামলায় এখনো পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। এর মধ্যে 23তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক SI আফজালুল। রাজধানীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন BCS শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত সহকারী অধ্যাপকরা। সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির সামনে পদোন্নতি বঞ্চিত 26 থেকে 31 BCS ক্যাডারের এসব শিক্ষক মানববন্ধন করেন। অভিযোগ করেন, ক্যাডার সার্ভিস রুলে 5 বছর পর পদোন্নতির বিধান থাকলেও শিক্ষা ক্যাডারদের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। এ কারণেই অনেক সহকারী অধ্যাপক দীর্ঘ 13 বছর একই পদে কাজ করে যাচ্ছেন। এই বৈষম্য নিরসন করে অবিলম্বে 26 থেকে 31 BCS এর যোগ্য শিক্ষকদের পদোন্নতি দেবার জোর দাবি জানান তারা। একই সাথে আগামী রবিবার মাউসির সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। 8 থেকে 10 বছর 12 বছর ধরে পদোন্নতি বঞ্চিত, মানে আমরা একই পদে আছি, যেটা ঠিক ক্যাডার সার্ভিস রুলের সাথে যায় না। এবং আমরা এটা বলতে গেলে একটা চরমভাবে আমরা বৈষম্যের শিকার। 26 থেকে 31 BCS যেসব কর্মকর্তা পদোন্নতির জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, তাদেরকে পদোন্নতি দিলে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ হয় না, অতিরিক্ত টাকা খরচ করতে হয় না, শুধু পদবিটা চেঞ্জ হয়। মাননীয় সচিব মহোদয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন এবং এই সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমরা আহ্বান করছি।
শীত অনুভূত হওয়ার সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগ শিশু। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। ঋতু পরিবর্তনের এই সময়টায় সাধারণ ফ্লু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায় বলছেন চিকিৎসকরা। 7 মাস বয়সী এই শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে ভর্তি। এখানে চিকিৎসাধীন আছে আরও শতাধিক শিশু। সবারই ঠান্ডাজনিত সমস্যা। ঠান্ডা জ্বর এগুলো হচ্ছে, আমরা তো অনেক টেনশন আছে এগুলো নিয়ে। নিউমোনিয়া হয়েছিল, একদম কাশিটা বেশি, ঠান্ডাতে বমি হয়েছিল এর মধ্যে। পরপর আমরা রাত 2টার দিকে এখানে ভর্তি দিয়েছিলাম। শুধু চট্টগ্রাম মেডিকেল নয়, মা ও বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের খবর। টি-20 সিরিজের আগে মঙ্গলবার চট্টগ্রামে ফ্লাড লাইটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ জয়ে ফুরফুরে মেজাজে আছে টিম টাইগার্স। তবে এদিন অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মুস্তাফিজ, ইমন, জাকের আলীরা। অফ ফর্ম কাটিয়ে রানে ফিরতে নেটে বেশ ঘাম ঝরিয়েছেন জাকের আলী অনেক। এদিকে বুধবার উন্মোচিত হবে টি-20 সিরিজের ট্রফি। বৃহস্পতিবার 3 ম্যাচ সিরিজের প্রথম লড়াইয়ে সন্ধ্যায় 6টায় আইরিশদের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। এর আগে 2-0 টেস্ট সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।